জনগণের সামনে যাবেন, জনগণের সামনে উপস্থিত হবেন। আপনি শহীদ মিনারে যাবেন, সকল আহত ফ্যামিলিদেরকে ডাকবেন, সকল শহীদ ফ্যামিলিদেরকে ডাকবেন, ডেকে তাদেরকে বলবেন যে তোমাদের রক্তের উপরে আমি বসেছিলাম, আজকে আমি আদর্শের মধ্যে মাধ্যমে তোমাদের যে পাওনা নতুন বাংলাদেশের যে স্বপ্ন, আমি আজকে সাইনের মধ্যে তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি। এর মধ্যে ডক্টর ইউনূসের এক্সিট প্ল্যান, এছাড়া ডক্টর ইউনূসের কোনো বাংলাদেশে আর কোনো এক্সিট প্ল্যান নেই। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হলো কনসেনসাস কমিশন থেকে এই সংস্কার প্রক্রিয়ার যে পেপারগুলো রয়েছে এগুলো এখন আইন মন্ত্রণালয়ে গিয়েছে, অর্থাৎ এগুলো এখন আইন মন্ত্রণালয়ের কাজ। ফলত আসিফ নজরুলের সামনে দুইটা চ্যালেঞ্জ রয়েছে। এক নম্বর চ্যালেঞ্জ হলো এই সংস্কার প্রক্রিয়াগুলো জনগণের যে ন্যায্য দাবি তাকে বুঝিয়ে দিতে হবে। দুই নম্বর হলো বিচার প্রক্রিয়া, তাকে বুঝিয়ে দিতে হবে। এই সংস্কার প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া যদি উনি বুঝিয়ে না দিতে পারেন তাহলে আসিফ নজরুলের বাংলাদেশে কোনো এক্সিট প্ল্যান নেই। প্রথমত ডক্টর ইউনূস শহীদ মিনারে যেতে হবে, আর এগুলো প্রস্তুত করে দিতে হবে আসিফ নজরুল রেগালওয়েতে। এবং আসিফ নজরুল স্যারকে আমরা যথেষ্ট সম্মান করি। উনি বলেছিল যিনি লড়াই অভ্যুত্থান সবকিছুতে উনি ছিল, কিন্তু ওনাকে সেই আইন মন্ত্রণালয়ে বসানো হয়েছে এই জনগণের এই কাজটা করে দেওয়ার জন্য। ওনাকে এই কাজটা করে দিতে হবে। বাকি যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন সেখানে যারা কোনো দল ভিত্তিক দলীয় দাস হিসাবে যদি কাজ করে জনগণের এই সংস্কার প্রক্রিয়াটা থমকে দেওয়ার চেষ্টা চালান, তাহলে যেভাবে আপনারা বসেছেন সেভাবে আপনাদেরকে চলে যেতে হবে। তবে এবার এভাবে চলে যেতে পারেন না, বিচারের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড় করাতে হবে। কারণ আপনাদেরকে আমরা সম্মানিত করেছি এই জন্যই যে বাংলাদেশের জনগণের যে অধিকার, বাংলাদেশের নতুন বাংলাদেশের যে স্বপ্ন, এই স্বপ্ন বুঝিয়ে দেওয়ার জন্য। আর এটা ডক্টর ইউনূস খুবই ভাগ্যবান মানুষ। বাংলাদেশ 2.0 যেটা অথবা নিউ রিপাবলিক, এটা ওনার হাত ধরে যাত্রা হচ্ছে। উনি একজন নোবেল লরিয়েট, ওনাকে আমরা সম্মান রাখি। যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন তাদেরকেও সম্মান রাখি। আপনাদেরকে এই কাজটা করে দিয়ে যেতে হবে। এখন হলো আমাদের প্রতি কিছু অভিযোগ রয়েছে বা বাংলাদেশের জনমনে কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। 5 তারিখে আমরা শাহবাগ থেকে ঘোষণাপত্র দিতে পারতাম, কিন্তু ওইখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি ঘটানো হয়েছে। 5 তারিখে রাজনৈতিক দলগুলো কেন ক্যান্টনমেন্টে গেল? তারা এখন এসে বলছে যে 5 তারিখে সবাই চলে গিয়েছে, 6 তারিখে সবাই চলে গিয়েছে, 5 থেকে 8 তারিখ পর্যন্ত রাজনৈতিক দলগুলো বাংলাদেশে কোথায় ছিল? অনেক রাজনৈতিক দলের আমির ওমারা বিখ্যাত ব্যক্তির সাথে কথা বলেছিলাম। ওনারা বলল যে আমাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছে ফোন দিয়ে, আমরাও কিছু বুঝতে পারতেছিলাম না বাংলাদেশে কি হচ্ছে। তাহলে ভাই আপনি রাজনীতিটা করলেন কেন? জনগণের এই ইমার্জেন্সি সিচুয়েশন আপনি কোনো রেসপন্স করতে পারেন নাই। আপনি কেন ক্যান্টনমেন্টে গিয়েছেন? আপনি শাহবাগে আসতেন, আপনি জনতার কাতারে আসতেন, আপনি যখন জনতা মাঠে তখন আপনি ক্যান্টনমেন্টে। ক্যান্টনমেন্টে আপনি হাজিরা দিতে হয়েছে কারণ গত 15 বছরে আপনি ক্যান্টনমেন্টের পিছনে দরজা দিয়ে হাজিরা দিয়েছেন। ফলত আপনার ওই দিন বাধ্য হয়ে ক্যান্টনমেন্টে আপনাকে উপস্থিত হতে হয়েছে। কিন্তু আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল, আমরা ক্যান্টনমেন্টে যাই নাই। আমরা জনতার কাতারে ছিলাম। আস্তে আস্তে করে এই বিষয়ে জনমত তৈরি করেছি। কনসেনসাস কমিশনের মাধ্যমে কিভাবে বাংলাদেশে একটি নতুন রিপাবলিক নিয়ে আসা যায় সেই প্রচেষ্টাটা আমরা চালিয়ে যাচ্ছি। ফলত এই দায়ভারটা আমাদের নাই, দায়ভারটা হলো যারা ক্যান্টনমেন্টে যে রাজনৈতিক দলগুলো উপস্থিত হয়েছে তাদের, এবং ইতিহাসে তাদের এই দায়ভারটা নিতে হবে। আর যদি দায় মুক্তি পেতে চান তাহলে এখনো সময় আছে। এই সংস্কার কমিশনের যে রিপোর্টটা এসেছে সেটা জনগণের প্রাপ্য হিস্সা, যেটা সাইন করে এবং বাস্তবায়ন প্রক্রিয়া গিয়ে জনগণকে আপনারা বুঝিয়ে দিন। এখন এই সংস্কার প্রক্রিয়া যদি আমরা বাংলাদেশে এস্টাবলিশ বা বাস্তবায়ন করতে না পারি তাহলে কি হবে? বাংলাদেশে 1 নম্বর একটি গৃহযুদ্ধ হবে। এই গৃহযুদ্ধের মাধ্যমে বর্তমান যে জিওপলিটিক্যাল সিচুয়েশন রয়েছে, আমরা এই গৃহযুদ্ধের ভার নিতে পারবো না। ফলত রাজনৈতিক দলের কাছে আমাদের আবেদন যে আপনারা বাংলাদেশের জনগণকে কোনো গৃহযুদ্ধের মধ্যে ঠেলে দিবেন না। 2 নম্বর বিষয় হলো বহিঃশক্তির ইনফ্লুয়েন্স গুলো আরো বাড়ার প্রক্রিয়াগত কাজ চলছে। সেই জায়গা থেকে আমরা বলবো আপনারা লন্ডন হোক, তারপরে হলো ওয়াশিংটন হোক অথবা বেইজিং হোক, কোথাও দৌড়াদৌড়ি করবেন না। ঢাকা ইজ দ্য প্রাইম। ঢাকা হলো আমাদের সেন্টার। দক্ষিণ এশিয়ার আগামীতে ঢাকাকে সেন্টার বানাতে হবে আমাদের। এই স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি। ফলত যদি বিদেশে বেশি দৌড়াদৌড়ি করেন তাহলে বাংলাদেশের জনগণের সামনে আসলে জনগণ আপনাদেরকে হয়তো ঝাড়ু মিছিল দিয়ে ঝাড়ু দিয়ে পিটাবে অথবা জুতা পিটা করবে। এই জন্য হলো আপনাদের মান সম্মান রক্ষা করার জন্য, নিজেদের বাচ্চার দিকে তাকিয়ে কথা বলার জন্য বাপ হিসাবে, মা হিসাবে জনগণের পক্ষে আপনাদেরকে দাঁড়াতে হবে।
না হলে ভবিষ্যতে আপনাদের বাংলাদেশে কোনো নিস্তার নাই। তাহলে এইসব বড় বড় পার্টি চলে গেলে নতুন নতুন জনগণ থেকে অটোমেটিক পার্টি গড়ে উঠবে। আর এনসিপির যে ভবিষ্যৎ অনেকে চিন্তা করে, আমরা এটা জানি আমরা সরকার গঠন করব ভবিষ্যতে, কারণ আমরা জনগণের মধ্যে থাকবো, জনগণের কথাগুলো বলবো। জনগণ যখন আমাদেরকে আইডেন্টিফাই করতে পারবে, এরাই তো আমাদের পক্ষে কথা বলছে, জনগণ আমাদেরকে ভোট দেবে। কারণ আমরা কখনো পিছনের দরজা দিয়ে ক্যান্টনমেন্টে ঢুকবো না, পিছনের দরজা দিয়ে কোনো বিদেশি এম্বাসিতেও ঢুকবো না। আমরা জনগণের সাথেই থাকবো ইনশাল্লাহ, জনগণের সাথে আমাদের মৃত্যু হবে ইনশাল্লাহ ভবিষ্যতে। ফলে এই জনগণের শক্তিকে যারা ব্যাহত করতে চায়, জনগণের কনস্টিটিউশনকে বাদ দিয়ে কোনো দলীয় কনস্টিটিউশন বা ধর্মীয় কনস্টিটিউশন বা কোনো ব্যক্তির কনস্টিটিউশন যদি বাংলাদেশে কেউ কায়েম করতে চায়, বাংলাদেশে তাদের জায়গা হবে না। আর সামনে ইলেকশন আসতেছে, ইলেকশন তাহলে কেমন ইলেকশন হবে? ইলেকশন এটা হলো লাউ কদুর ইলেকশন। লাউ হলো বিএনপি, কদু হলো জামাত। তারা 4 দলীয় জোটে লাউ কদু একসাথেই ছিল, জোলে অম্বল ছিল। লাউ তরকারি খারাপ না, কিন্তু আপনারা যে লাউ কদু ইলেকশন করতে যাচ্ছেন, সে লাউ কদু ইলেকশনের আগে অনেকগুলো প্রসেস আপনাদের লাগবে। এই জন্য হলো আমরা বাংলাদেশে কোনো এই লাউ বিএনপি আর কদু এই জামাত এই দুইটার কোনো ইলেকশন দেখতে চাচ্ছি না। এটা হলো নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে একই জোটে ছিল, এখন এসে একটু ভং ধরেছে যে আমরা বিরোধী, তোমরা সরকারের। এই ধরনের জিনিসগুলো বাংলাদেশের সামনে আরো বেশি স্পষ্টত হবে। আর একটি দল তো তাদের হলো এক পা দিয়ে রেখেছে ইন্ডিয়ার মধ্যে, আরেকটি দল দিয়ে রেখেছে এক পা পাকিস্তানের মধ্যে। এই জন্য ছাত্রদের মধ্যে বা বাংলাদেশের জনগণের মধ্যে নতুন করে স্লোগান তৈরি করতে হয়, যেটা হলো অনেক দলেই আপনাদের সামনে স্লোগানগুলো নিয়ে এসেছে। আমরা দিল্লিও চাই না, আমরা পিন্ডিও চাই না, আমরা আসলে ঢাকাকে চাই। আর নতুন শক্তি যারাই আসতে চায়, বাংলাদেশে তাদের জায়গা হবে না। কারণ বাংলাদেশের যে তরুণ প্রজন্ম 18 কোটি জনতা রয়েছে, আমরা 47-এ লড়াই করে ফেলছি, 71-ও লড়াই করছি, 24-ও করছি, 90-তেও করছি। তো তার কয়টা লড়াই করবো? আপনারা কি আমাদের রক্ত চান শুধু? এই জন্য হলো আপনাদের সামনে এখনো সুযোগ আছে, এই যে অপরচুনিটিটা এসেছে, রক্তপাত বন্ধ করুন। কারণ আগামীতে রক্তপাত হলে আপনার সন্তানেরও রক্ত ঝরবে, আপনার যে বাচ্চা রয়েছে তারও রক্ত ঝরবে। সে যদি বাংলাদেশে থাকে, অনেক রাজনীতিবিদ তো তাদের বাচ্চাদেরকে বাইরে পাঠিয়ে দিয়েছে, যারা সেলিব্রিটি রয়েছে তাদের বাচ্চাদেরকে বাইরে পাঠিয়ে দেয়। আমরা বাংলাদেশেই থাকবো, আমরা বাইরে যেতে চাই না। বাংলাদেশে আসলে আমাদের গড়তে হবে, এছাড়া আমাদের কোনো অপশন নাই। কারণ আপনার সুযোগ রয়েছে, আমার যে চাঁদপুরের একদম প্রান্তিক লেভেলে যে কৃষক রয়েছে, তার এবিলিটি নাই বিদেশে চলে যাওয়ার পালিয়ে। সাভারে যে যারা শ্রমিক রয়েছে, তাদের বিদেশে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ফলে আমাদের সামনে যে সুযোগটা এসেছে, আমাদের সামনে এটা কাজে লাগাতে হবে। আমরা এনসিপির পক্ষ থেকে আজকে আমাদের কিছু আলোচনা স্টার্ট করেছি, যে ওইখানে কোন কোন লোভহলগুলো রয়েছে বা ত্রুটিগত জায়গা রয়েছে, সেগুলো আমরা অ্যাড্রেস করব। যারা এক্সপার্ট রয়েছেন তাদেরকেও আমরা নিয়ে আসবো, কথা শুনবো, আপনাদের মধ্য দিয়ে জনগণের মধ্যে জানান দিব। আজকে সংস্কারের বিষয়ে একজন বাংলাদেশের বিদগ্ধ রাজনীতিবিদ বলেছেন এটা নাকি হাস্যকর। তা আপনারা দেখেন নাই ওই যে রানা প্লাজা যখন হয়েছিল, বা অতীতে যখন রাজনৈতিক অঙ্গনে বাচ্চারা হলো রাজপথে লড়াই করছিল, আর মন্ত্রী এমপির গুলা একটু খিকি করে হাসছিল, আপনাদেরকে সেই স্মৃতি মনে নাই? যখন এই আন্দোলনটা হচ্ছিল, তখন হলে হেন তেন করে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, বড় বড় আরামকে যারা চেয়ারে বড় বড় হাসি ফুটিয়েছিল, তাদেরই বংশধররা আজকে বলতেছে যে এটা নাকি হাস্যকর। আপনি কোথায় হাসি আসে একটু বলবেন আমাদেরকে, তাহলে আমরা আপনার হাসিটা একটু বন্ধ করে দিব, তাহলে আপনার কান্না আসবে না। কারণ আমাদের এখনো কান্না আসে। এই জন্য যারা যে পলিটিশিয়ানরা বাংলাদেশে খুব হাসতে ইচ্ছা করে, আমাদের কাছে একটু আসবেন, আমরা আপনাদেরকে হাসি বন্ধ করে একটু কান্না ছুটিয়ে দিব। যথেষ্ট হয়েছে, যথেষ্ট ধৈর্য ধারণ করেছি। আর বাংলাদেশে আমাদের যারা সৈনিক ভাইরা এই রাজপথে নেমে এসেছিলেন, আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে আপনারা এই সৈনিকদেরকে পুরস্কৃত করুন। 1টি 2টি মেডেল ধরিয়ে দেওয়ার নাই, যেটা আপনারা অফিসারদেরকে দিয়ে থাকেন। এই সৈনিকদের তেল, জল, নুনের অভাব রয়েছে, অল্প কয়টা টাকা বেতন পায়, সারাদিন সোজা হয়ে শটান হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু যখন পরিবারের কাছে যায় অল্প কয়টা টাকা নিয়ে তাদের যেতে হয়, অথচ তারা দেশ মাতৃকা রক্ষা করে চলছে। এই যে বাংলাদেশে কোনো নিরাপত্তা ছিল না, এই মানুষগুলো নিরাপত্তার কাজ করে যাচ্ছে। আপনি দেখবেন, মাঠে দেখবেন সেনাবাহিনীর লোকগুলা মুখ শুকিয়ে গেছে তাদের, সারাদিন ডিউটি করে একটার পর একটা প্রবলেম তারা সলভ করে যাচ্ছে। আমরা ডক্টর ইউনূস সরকারের কাছে আবেদন জানাবো যে আপনি এই সৈনিক যারা রয়েছেন তাদেরকে আপনি পুরস্কৃত করুন, কাগজ কলমও পুরস্কৃত করুন, তাদের বেতন ভাতা বাড়িয়ে দিন এবং তাদেরকে একটি সম্মান জায়গা প্রদর্শন করুন। এবং যারা অপরাপর শিক্ষক, পেশাজীবী, বুদ্ধিজীবী যারা এই মাঠে নেমেছিল, প্রত্যেকে দাবি নিয়ে আসতেছে, তাদের দাবিগুলো পূরণ করুন।
আপনি যদি তাদের দাবিগুলো পূরণ করতে না পারেন, সে তো তার ফ্যামিলিতে বাচ্চার কাছে যেতে হয়। আপনি তাকে একটা পোস্ট দিয়ে রেখেছেন যে তুমি হলো অমুক জায়গার অমুক স্কুলের হলো শিক্ষক, বাচ্চা তাকিয়ে থাকে আমার বাবা তো শিক্ষক, কিন্তু সে যখন বড় যায় তার চেয়ে একটা যে চা দোকানদার হলে বেশি টাকা ইনকাম করে। এটা কি বাংলাদেশে ফাইজলামি পেয়েছেন আপনারা? এজন্য আমরা এনসিপি রাজনীতি করবে, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া যাচ্ছি, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে আপনারা অন্য জায়গায় ঠেলে দিবেন না। আমাদের সামনে যে প্রসেসের মধ্যে দিয়ে আমরা গিয়েছি, এমন কোন বাহিনীর গোয়েন্দা সংস্থা নাই যেটা হলো অত্যাচারের মধ্য দিয়ে আমাদের যেতে হয় নাই। বাংলাদেশের একদম প্রেসিডেন্ট হাউস থেকে একদম মাঠ লেভেলের সব জায়গা পর্যন্ত আমাদের দেখা হয়ে গিয়েছে। রাষ্ট্রের অ্যাক্টিভ সিস্টেমে কোনো পরিবর্তন হয় নাই।